আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ বে অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে কোম্পানি আইন নিয়ে ধারাবাহিক আলোচনার 12তম পর্বে আমরা কর্পোরেট ল বা কোম্পানি আইনের অত্যন্ত প্র্যাকটিক্যাল একটি কেস স্টাডি নিয়ে আলোচনা করব। এই মামলাটি হচ্ছে ওয়ালফেক পলিমার্স লিমিটেড ভার্সেস রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। একটি প্রাইভেট কোম্পানি যখন ব্যাংক থেকে লোন নিতে চায়, কিন্তু ব্যাংকের শর্ত থাকে যে তাদের অন্য সিস্টার কনসার্ন বা সহযোগী কোম্পানিকে গ্যারান্টর হতে হবে, তখন আইনি জটিলতা কোথায় বাধে? সমস্যাটি হলো কোম্পানির মূল দলিলে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন যদি বলা না থাকে যে তারা অন্যের গ্যারান্টর হতে পারবে, তবে তারা পারে না। এই সমস্যার সমাধানে কোম্পানিটি কিন্তু হাইকোর্টে আসে তাদের মেমোরান্ডাম পরিবর্তন করার অনুমতির জন্য। এই রায়টি 25 নভেম্বর 2021 সালে মহামান্য হাইকোর্ট প্রদান করেছেন। একটি কোম্পানি আইন 1994 এর ধারা 12 এবং 13 এর একটি ধ্রুপদী উদাহরণ বলতে পারি। যারা কোম্পানি আইন প্র্যাকটিস করেন বা আইনের ছাত্র, তাদের জন্য এই কেসটি বোঝা খুবই জরুরি। প্রিয় দর্শক, চলুন তাহলে প্রথমে জেনে নিই ঘটনাটি আসলে কী ছিল। আবেদনকারী কোম্পানির নাম ছিল ওয়ালফেক পলিমেকার্স লিমিটেড। এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানির অনেকগুলো সহযোগী প্রতিষ্ঠান বা সিস্টার কনসার্ন আছে, যেমন স্কাইওয়েস এগ্রো, সিল্কওয়েস এগ্রো, সিল্কওয়েস ফ্লেক্সিবল প্রিন্টিং এক্সেট্রা। মজার বিষয় হলো যে এই সব কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টররা মূলত একই ব্যক্তিগণ। ব্যবসার পরিধি বাড়ানোর জন্য কোম্পানির ব্যাংক লোনের প্রয়োজন হয়, এবং ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো লোন দেওয়ার জন্য শর্ত দেয় যে এই কোম্পানিকে অন্য কোম্পানির ঋণের গ্যারান্টর বা জামিনদার হতে হবে এবং সম্পদ মর্গেজ রাখতে হবে। কিন্তু ওয়ালফেক পলিমার্স তার মূল মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অন্য কোম্পানির ঋণের গ্যারান্টর হওয়ার কোনো ক্ষমতা বা অবজেক্ট লেখা ছিল না। তাই তারা তাদের মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এর একটি ক্লজে নতুন ক্লজ অর্থাৎ 37 যুক্ত করার সিদ্ধান্ত নেন। চাইলেই কি মেমোরান্ডাম পরিবর্তন করা যায় কি না, সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, না, সেটি যায় না। কোম্পানিজ অ্যাক্ট 1994 এর বিধান অনুযায়ী একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমত, যে কোম্পানির পরিচালকরা একটি বোর্ড মিটিং করে পরিবর্তনের জন্য প্রস্তাব দেন এবং এটি রেজুলেশন করা হয়। এরপর 5 নভেম্বর 2020 তারিখে শেয়ার হোল্ডারদের নিয়ে একটি বিশেষ সাধারণ সভা বা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ইজিএম ডাকা হয়। সেই মিটিংয়ে সকল শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতিক্রমে একটা স্পেশাল রেজুলেশন পাশ করেন যে তারা মেমোরান্ডাম পরিবর্তন করবেন। কোম্পানি আইনে রেজুলেশন পাশ করলেই হয় না, সেটা আদালতের মাধ্যমে কনফার্ম বা নিশ্চিত করতে হয়। তাই তারা হাইকোর্টে কোম্পানি ম্যাটারটি দায়ের করেন। আদালত এই মামলাটি কোম্পানি আইন 1994 এর সেকশন 12 এবং 13 এর অধীনে বিচার করেছেন। চলুন সহজ ভাষায় যদি ধারাগুলো আরেকটু বুঝি। সেকশন 12 আমরা বলা হয়েছে যে কোম্পানির বিশেষ রেজুলেশনের মাধ্যমে তার মেমোরান্ডামের অবজেক্ট ক্লজ পরিবর্তন করতে পারে, কিন্তু শর্ত হলো পরিবর্তনটি হতে হবে ব্যবসায়ী আরও মিতব্যয়ী বা দক্ষতার সাথে পরিচালনার জন্য, নতুন বা উন্নত উপায়ে উদ্দেশ্য অর্জনের জন্য, কর্ম এলাকা সম্প্রসারণের জন্য, অথবা এমন কোনো ব্যবসা করার জন্য যা বর্তমান ব্যবসার সাথে সুবিধাজনকভাবে চালানো যায়। প্রিয় দর্শক, সেকশন 13 অর্থাৎ ধারা 13-তে এই ধারা আদালতকে ক্ষমতা দিয়েছে। আদালত যদি সন্তুষ্ট হন যে এই পরিবর্তন কোনো পাওনাদার, ক্রেডিটর বা শেয়ার হোল্ডারের ক্ষতি হচ্ছে না, তবে আদালত এই পরিবর্তনটি অনুমোদন করবেন। চলুন তাহলে দেখা যাক যে মহামান্য আদালতে আবেদনকারী পক্ষে বিজ্ঞ আইনজীবী কী যুক্তি দিয়েছিলেন। আর্থিক সক্ষমতার বিষয়টা বিজ্ঞ আদালত উপস্থাপন করেছেন বিজ্ঞ আইনজীবী, যে তিনি বলেছিলেন যে ব্যাংক থেকে লোন পেলে কোম্পানিটি আরও ইকোনমিক্যালি অ্যান্ড এফিশিয়েন্টলি, অর্থনৈতিকভাবে এবং দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারবে। এটি ধারা 12-এর শর্ত পূরণ করে। আর সেকেন্ড যে আর্গুমেন্ট, সেটা ছিল সর্বসম্মত যে সিদ্ধান্ত। তিনি আদালতের সামনে ইজিএমের মিনিটস তুলে ধরেন এবং সেখানে দেখান যে কোম্পানির সকল শেয়ার হোল্ডার সর্বসম্মতিক্রমে এই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, কেউ এর বিরোধিতা করেননি। থার্ড আর্গুমেন্ট যেটা ছিল, সেটা ছিল একটা বাস্তবতা। যেহেতু সব সিস্টার কনসার্নের মালিকরা একই ব্যক্তি, তাই এক কোম্পানি অন্য কোম্পানির গ্যারান্টার হলে কারো স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে না, বরং সবাই উপকৃত হবে। তো মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি রায়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা করেছেন। বিচারক মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনকে নাগরিকের আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্রের সাথে তুলনা করেছেন। আইডেন্টিটি কার্ড যেমন বলে দেয় ব্যক্তিটিকে, তেমনি মেমোরান্ডাম বলে দেয় কোম্পানিটি কী করতে পারবে আর কী পারবে না। মাননীয় বিচারক রায়ে আলট্রাভাইরাসের বিষয়ে আলোচনা করেছেন। এর অর্থ হলো ক্ষমতার বাইরে। মেমোরান্ডাম লেখা নেই এমন কোনো কাজ কোম্পানি করলে তা বাতিল, ভয়েড বলে গণ্য হবে। ব্যাংক যদি এমন কোম্পানিকে লোন দেয় যার গ্যারান্টর হওয়ার ক্ষমতাই নেই, তবে সেই গ্যারান্টি
আইনিভাবে টিকবে না, তাই এই পরিবর্তনটি জরুরি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আদালত কেন এত জটিল প্রক্রিয়া শর্ত দিয়েছে? মাননীয় আদালত ব্যাখ্যা করেছেন, এর উদ্দেশ্য হলো বিনিয়োগকারী এবং পাওনাদারদের সুরক্ষা দেওয়া, যাতে তারা জানে তাদের টাকা কোন কাজে লাগছে। যেহেতু এই মামলায় কোনো পাওনাদার বা শেয়ার হোল্ডার আপত্তি জানায়নি, তাই আদালত এটি মঞ্জুর করতে পারেন। সবশেষে আদালত কী রায় দিলেন চলুন আমরা দেখে নেই। প্রিয় দর্শক, আদালত সন্তুষ্ট হয়েছেন যে প্রস্তাবিত পরিবর্তনটি কোম্পানিকে আর্থিকভাবে লাভবান করবে এবং এতে কোনো স্টেক হোল্ডারের ক্ষতি হবে না। আদালত ওয়ালপেক পলিমার্সের মেমোরেন্ডামে নতুন অবজেক্ট ক্লজ 37 অন্তর্ভুক্ত করার অনুমোদন দেন। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজকে 90 ডেজের মধ্যে এই সংশোধিত মেমোরেন্ডামটি আসলে রেজিস্ট্রি করার নির্দেশ দেওয়া হয়। আদালত কোম্পানিকে 50,000 টাকার চ্যারিটি হিসেবে 2টি মসজিদে দান করার নির্দেশ দেন, যা এই ধরনের মামলায় আদালতের একটি ডিসক্রিশনারি পাওয়ার বা এখতিয়ার। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? ব্যবসার প্রয়োজনে কোম্পানির উদ্দেশ্য পরিবর্তন করা যায়, তবে তা অবশ্যই কোম্পানি আইনের ধারা 12 এবং 13 অনুসারে হতে হবে এবং মহামান্য আদালতের অনুমতিক্রমে হতে হবে। আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী কী আলোচনা আপনারা শুনতে চান সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা অনেকে উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দৃঢ়প্রত্যয়ী হই এবং যার যথাযথ দায়িত্ব পালন করি, এবং চলুন আমরা ঘুষ এবং সকল রকমের অনিয়মকে আমরা আমাদের মন থেকে ঘৃণা করি। ধন্যবাদ সবাইকে।